Hello everyone, this is Lokhi. Welcome all of you to a new episode of Didiri School. Hope you all are safe and sound in your home. নিশ্চয়ই এতক্ষণে হেডিং এবং থাম্বনেইলটা দেখে বুঝে গিয়েছো আজকের ক্লাসটা কি হতে যাচ্ছে। Yes, today I am going to take a session on narration. Narration ইংলিশ গ্রামারের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং অনেকের কাছেই এটা খুবই জটিল একটা টপিক। কারণ ন্যারেশন চেঞ্জ করতে হলে যে অনেকগুলো বিষয় মাথার মধ্যে রাখতে হয়। তো ন্যারেশন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, এই কারণে বলছি ক্লাস 8, 9, 10, 11, 12 এই স্টুডেন্টদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ তাদের পরীক্ষাতে কিন্তু ন্যারেশন থেকে প্রশ্ন আসে। ইভেন যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করছে তাদের জন্য কিন্তু সেম ইম্পর্ট্যান্ট, কারণ যে কোনো কম্পিটিটিভ এক্সামেই কিন্তু ন্যারেশন থেকে প্রশ্ন থাকে। তো ন্যারেশনকে অনেকেই ভয় পায়। আমার স্টুডেন্টদের ভিতরেও দেখেছি তারা ন্যারেশন চেঞ্জ করতে গেলে ন্যারেশনের বেসিক জিনিসটাও অনেকে জানে না, যে বেসিক চেঞ্জটা লাগে, যে চেঞ্জগুলো না হলে একেবারেই ন্যারেশন করা যায় না, সেই চেঞ্জগুলো তারা জানে না এবং অনেকেই জানে না। ইভেন যারা এই যে ইন্টারমিডিয়েট পাশ করে গেছে, অনার্স পড়ছে, অনার্সের 3rd ইয়ার 4th ইয়ার বা 1st ইয়ার 2nd ইয়ারে পড়ছে, তাদের মধ্যেও কিন্তু আমি দেখেছি এই ন্যারেশনটা নিয়ে একটা অন্যরকম ভয় কাজ করে। তারা ন্যারেশনটাকে মানে এড়িয়ে চলে, যে থাক পরীক্ষাতে তো ওখান থেকে 2-1টা প্রশ্ন আসবে, ওটা বাদ গেলে কিছু হবে না। কিন্তু আমার কাছে মনে হয় এটা খুবই সহজ একটা বিষয়, যদি বেসিক চেঞ্জগুলো জানা যায়, খুবই সহজ একটা বিষয়। তো যারা এই যে ন্যারেশনটা নিয়ে ভয় পাও, আজকের ক্লাসটা শুধুমাত্র তাদের জন্য, কারণ আজকের ক্লাসে আমি ন্যারেশনের একদম বেসিক জিনিসগুলো দেখাবো। ন্যারেশন করতে গেলে কোন জিনিসগুলো জানা প্রয়োজন, বেসিক কি কি চেঞ্জ প্রয়োজন, সেইগুলোই কিন্তু জানাবো। So without any delay, let's get started. But before starting the class, I must say, if you are new to my channel, please subscribe the channel and hit the bell icon. And if you are watching this video in Facebook, please like the page and stay tuned till the end. Thanks for visiting my channel. তো ন্যারেশন চেঞ্জ করার জন্য প্রথমেই আমরা জেনে নেব ন্যারেশন কি। ন্যারেশন হচ্ছে উক্তি। এটাকে আমরা রিপোর্টিংও বলতে পারি। অর্থাৎ কারো কোনো কথাকে রিপোর্ট করা, কেউ কোনো কথা বলেছে সেটা রিপোর্ট করাকেই বলা হয় ন্যারেশন। তো কারো কোনো কথাকে যখন আমরা রিপোর্ট করছি, সেটা যদি ন্যারেশন হয়, নিশ্চয়ই আমরা কথা বলি সেন্টেন্সের মাধ্যমে। আমি এখন যে কথাগুলো বলছি এটা যদি খুব ভালো করে মন দিয়ে শোনো, তাহলে কিন্তু ন্যারেশনের বৈশিষ্ট্যগুলো তোমরা জানতে পারবে। ন্যারেশন যদি কারো কোনো কথাকে রিপোর্ট করা হয় বা কেউ কোনো কিছু রিপোর্ট করছে সেটাকে যদি উক্ত করা হয়, তাহলে কি আমরা কথা বলি কিসের মাধ্যমে? সেন্টেন্সের মাধ্যমে, অর্থাৎ সেই সেন্টেন্সটা পরিবর্তন করতে হবে। তো যেহেতু কারো কোনো কথাকে রিপোর্ট করা, কারো কোনো কথাকে যখন আমরা রিপোর্ট করি দুই ভাবে করতে পারি। কেউ যেটা বলেছে সরাসরি সেইভাবে বলতে পারি, আবার সেই কথাটাকে আমার মতো করে বলতে পারি। যদি আমি একটা সেন্টেন্স এখানে লিখি, নীলিমা সেড আই এম ইল। এই কথাটাকে কিন্তু নীলিমা বলল আমি অসুস্থ। অর্থাৎ নীলিমা যে কথাটা বলেছে সেটাকে কিন্তু আমি সরাসরি কারোর সামনে উপস্থাপন করছি। এটা কিন্তু এর উক্তি, নীলিমার উক্তি এটা, যে আমি অসুস্থ। এই কথাটাকে কিন্তু আমি অন্যভাবেও বলতে পারি। নীলিমা said that she was ill. নীলিমা said that she was ill. নীলিমা বলল যে সে অসুস্থ। দুটো কথার মধ্যে কিন্তু আলাদা আছে। প্রথম সেন্টেন্সটা নীলিমা বলল আমি অসুস্থ, অর্থাৎ নীলিমা যে কথাটা বলেছে আমি সরাসরি সেই কথাটা বললাম।
বা কারো কাছে উপস্থাপন করলাম, রিপোর্ট করলাম বা ন্যারেট করলাম। ন্যারেশন, ন্যারেট মানে কিন্তু বর্ণনা, আর ন্যারেশন, ন্যারেট থেকে কিন্তু ন্যারেশন, কারো কথাকে বর্ণনা করা বা রিপোর্ট করা। আর নীলিমা সেড দ্যাট শি ওয়াজ ইল, নীলিমা বলল যে সে অসুস্থ, অর্থাৎ তার কথাকে তার মতো করে না বলে আমি আমার মতো করে বললাম। তাহলে কি হলো, কারো কোনো উক্তি বা রিপোর্টকে আমরা দুই ভাবে উপস্থাপন করতে পারি, একটা সরাসরি অর্থাৎ সে যেভাবে বলেছে, আর একটা আমি আমার মতো করে। তাহলে কি হলো, ন্যারেশন কয় প্রকার, এই দুটো এক্সাম্পল থেকে কিন্তু আমরা বুঝতে পারছি ন্যারেশন তাহলে কয় প্রকার, দুই প্রকার। একটা যেটা আমি সরাসরি বলছি, তার কথাকে, বক্তার কথাকে সরাসরি বলছি, সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। আর যেটা আমি আমার মতো করে বলছি তার কথাটাকে নিয়ে, সেটা হচ্ছে ইনডিরেক্ট। ওকে, তো পরীক্ষাতে যেটা আমাদের আসে সেটা হচ্ছে একটা ডিরেক্ট স্পিচ থাকে, সেটাকে আমরা ইনডিরেক্ট স্পিচে আমাদের পরিবর্তন করতে হয়। যেহেতু এটা একটা কথা, সেটাকে আমরা ন্যারেশন, ডিরেক্ট ন্যারেশনও বলতে পারি বা ডিরেক্ট স্পিচও বলতে পারি। ডিরেক্ট স্পিচ মানে সরাসরি কথা, ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ একটু ঘুরিয়ে বলা। ঠিক আছে, স্পিচ, ন্যারেশন বা এর কারণে আমরা এটাকে আমরা স্পিচও বলতে পারি। তাহলে কি হলো, ন্যারেশনটার সংজ্ঞা আমরা বুঝেছি, ন্যারেশন কত প্রকার সেটাও কিন্তু আমরা জেনে গেলাম। ন্যারেশন কত প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট। এবং পরীক্ষাতে আমাদের কি আসে, বিশেষ করে একাডেমিক পরীক্ষাগুলোতে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে পারে, বাট কম্পিটিটিভ এক্সামে অনেক সময় ইনডিরেক্ট থেকে কিন্তু ডিরেক্টও করতে বলে। তো আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাওয়ার প্রসেসগুলো জানি, তাহলে কিন্তু ইনডিরেক্ট থেকে ডিরেক্টও করতে পারবো। তো এখন আমরা জেনে নেব যে এই যে ডিরেক্ট ন্যারেশনটাকে আমি চেঞ্জ করে ইনডিরেক্ট করলাম, এটা করতে গেলে বা এই যে চেঞ্জটা করতে গেলে আমাদের কি কি বেসিক জিনিসের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে, সেই জিনিসগুলো এখন আমরা একটু জেনে নেব। তো প্রথমে আমরা দেখে নিই কি কি জানতে হবে। ফার্স্ট পয়েন্ট, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ চেনা। একটা ডিরেক্ট স্পিচে দুইটা অংশ থাকে, একটা রিপোর্টিং ভার্ব আর একটা রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ চেনা কিন্তু সো মাচ ইম্পর্টেন্ট ফর চেঞ্জিং আ ন্যারেশন অর চেঞ্জিং আ স্পিচ। কারণ আমি একটা এক্সাম্পল লিখি, তাহলে কিন্তু খুব ভালো করে বুঝতে পারবে। তো আমরা প্রথম সেই এক্সাম্পলটাই লিখি, নীলিমা said I am ill. নীলিমা said I am ill. দেখো এটা একটা ডিরেক্ট স্পিচ। এর কয়টা অংশ আছে, দুটো, এটা একটা অংশ, এটা একটা অংশ। এটাকে বলে হচ্ছে রিপোর্টিং ভার্ব বা আমরা সংক্ষেপে আরভি বলতে পারি। আর এই অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আর এস। তো আমরা যখন কোনো স্পিচকে বা ন্যারেশনকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে চেঞ্জ করি, তখন কোন অংশটা চেঞ্জ করে, চেঞ্জটা কিন্তু হয় এই অংশটার, রিপোর্টেড স্পিচটার। কারণ এই অংশটা কিন্তু বক্তার সরাসরি বক্তব্য। তো বক্তার সরাসরি বক্তব্যটাকে যখন আমি আমার মতো করে চেঞ্জ করব, তখন কিন্তু অনেক কিছু এখানে চেঞ্জ করতে হবে। তো সেই চেঞ্জগুলো করার জন্য আরো কি কি জিনিস প্রয়োজন, সেগুলো একটু দেখি। 5 প্রকার সেন্টেন্সের গঠন জানা। যেহেতু এই যে রিপোর্টেড স্পিচ, স্পিচ অর্থ কি, কথা বলা। তো কথা আমরা কি করে বলি, বাক্যের মাধ্যমে। বাক্য যে 5টা, যে অর্থগত দিক দিয়ে যে 5 ধরনের বাক্য ছিল, অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, এই 5 রকম বাক্যের মাধ্যমেই তো আমরা আমাদের অভিব্যক্তিগুলো প্রকাশ করি, তাই তো, আমাদের অনুভূতি, আবেগগুলো প্রকাশ করি। তো সেই গঠনগুলো, সেই সেন্টেন্সের গঠনগুলো জানতে হবে, কারণ এই এক এক প্রকার সেন্টেন্সের গঠন অনুযায়ী কিন্তু আমাদের এইটুকুর চেঞ্জটাও হবে। ওকে, এরপরে আসে কি, টেন্স পরিবর্তন। টেন্স পরিবর্তনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। টেন্স পরিবর্তনটা খুবই ইম্পর্ট্যান্ট, অর্থাৎ আমি এখানে যে 6টা পয়েন্ট লিখেছি, প্রত্যেকটা পরিবর্তনই কিন্তু সো মাচ ইম্পর্ট্যান্ট। টেন্স পরিবর্তন, টেন্স পরিবর্তনটা কেন ইম্পর্ট্যান্ট, কি বললাম প্রথমেই, আমরা কিন্তু চেঞ্জ করব রিপোর্টেড স্পিচটাকে। তো রিপোর্টেড স্পিচেরটা কোন টেন্সে আছে, সেটাকে আমরা এই যে রিপোর্টিং ভার্বের ভার্ব অনুযায়ী কিন্তু চেঞ্জ করব। সুতরাং আমাদের এই টেন্স পরিবর্তন, অর্থাৎ এখানে কোন টেন্স থাকলে এখানে কোন টেন্স হবে, পরিবর্তন হয়ে
এই টেন্স পরিবর্তনটা জানা কিন্তু খুবই জরুরি। এরপরে কি আসে? পার্সন পরিবর্তন। এখানেও কিন্তু সেম, এই রিপোর্টেড স্পিচটা যখন চেঞ্জ হবে তখন আমরা কি করব, এই পার্সনটা পরিবর্তন হয়ে এখানে কি হবে, ইনডাইরেক্টলি কি হবে সেটা জানাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে কি আসছে? সাবজেক্ট, অবজেক্ট এবং পজিটিভ সম্পর্কে জানা। অর্থাৎ এই যে আইটা আছে, এই আইটাকে যখন আমি চেঞ্জ করব, এই আইটাকে যখন চেঞ্জ করব সেটাও কিন্তু এটা কোন রূপে আছে? সাবজেক্টিভ রূপে আছে। যখন আমি চেঞ্জ করব পার্সন অনুযায়ী সেখানেও কিন্তু ওই পার্সনটাই বসবে। আবার অবজেক্ট, অর্থাৎ আই এর সাবজেক্ট কি, অবজেক্ট কি, পজিটিভস কি, এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। এরপর কি আছে? অ্যাডভার্বিয়াল পরিবর্তন সম্পর্কে জানা। অ্যাডভার্বিয়াল পরিবর্তন সম্পর্কেও কিন্তু জানা খুবই ইম্পর্টেন্ট, কারণ ডিরেক্ট স্পিচে অ্যাডভার্বিয়ালটা ইনডিরেক্ট স্পিচে কি হবে সেটা কিন্তু জানা খুবই প্রয়োজন। তো এখন আমরা একটু এই এক্সাম্পল থেকে একটু দেখে নেব যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ আমরা কিভাবে চিনব। দেখো, রিপোর্টিং ভার্বের পরে সবসময় একটা কমা থাকবে এবং রিপোর্টেড স্পিচটা সবসময় ইনভার্টেড কমা দিয়ে ঘেরা থাকবে, ইনভার্টেড কমা বা ঊর্ধ্বকমা। দেখো এই যে আই অ্যাম ইল, এইটা হচ্ছে কিন্তু ইনভার্টেড কমা দিয়ে ঘেরা আছে। ইনভার্টেড কমার ভিতরে যেটুকুই থাকবে সেটাই কিন্তু রিপোর্টেড স্পিচ, এবং তার আগে বা পরে যদি কমা দিয়ে কোনো অংশ থাকে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো আমরা নিশ্চয়ই এই সেন্টেন্সটার মাধ্যমে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটা চিনে গিয়েছি। দেখো, রিপোর্টিং ভার্বের পরে কিন্তু কমা আছে এবং রিপোর্টেড স্পিচটা কি আছে? ঊর্ধ্ব কমা বা ইনভার্টেড কমা দিয়ে যুক্ত আছে। বিশেষ করে আমাদের যখন জেএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষাতে প্যাসেজ ন্যারেশন থাকে, তো সেখানে কিন্তু আমরা অনেক সময় ভুল করে থাকি রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটাকে আইডেন্টিফাই করতে, এবং এই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটা যদি আমরা আইডেন্টিফাই করতে ভুল করি তাহলে কিন্তু আমাদের পুরো চেঞ্জটাই, ন্যারেশন চেঞ্জটাই কিন্তু ভুল হয়ে যাবে। তো এটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট। তো কি বললাম, রিপোর্টেড স্পিচ কিভাবে চিনবো? ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এবং তার আগে বা পরে যে অংশটুকু সাধারণ কমা দিয়ে থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই যে আই অ্যাম ইল, এটা কিন্তু এরকমও থাকতে পারত। সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সে এভাবে থাকে না। কোথায় থাকে? ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে প্রথমে রিপোর্টেড স্পিচটা থাকে এবং পরে রিপোর্টিং ভার্বটা থাকে, এরকমও থাকতে পারে। তো এটা কেন বললাম? যারা প্যাসেজ ন্যারেশনকে ভয় পাও তার জন্য। সেকেন্ড পয়েন্টে কি আছে? পাঁচ প্রকার সেন্টেন্সের গঠন জানা। পাঁচ প্রকার সেন্টেন্সের গঠন নিশ্চয়ই তোমরা জানো। যারা না জানো, সেন্টেন্সের বেসিক ক্লাস নিয়ে আমার দিদির স্কুলে একটা ক্লাস আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ক্লাসটা দেয়া থাকবে, চাইলে দেখে নিতে পারো। ওকে, এরপরে আছে টেন্স পরিবর্তন। ওকে, আমরা এখন একটু টেন্স পরিবর্তনটা দেখে নিব যে টেন্সের পরিবর্তনটা ন্যারেশনে কেমন হয়। প্রথমে বলে রাখি কোন অংশটুকু টেন্সের পরিবর্তন হবে। টেন্সের পরিবর্তন হবে কিন্তু রিপোর্টেড স্পিচেস, ঠিক আছে? রিপোর্টিং ভার্বের না, রিপোর্টেড স্পিচের টেন্সটার পরিবর্তন হবে। তো রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে ইনডিরেক্টে কি হবে? পাস্ট ইনডিফিনিট। যদি এই অংশটা অর্থাৎ রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে, ইনডিরেক্টে যে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। যদি এই অংশটা প্রেজেন্ট পারফেক্টে থাকে তাহলে ইনডিরেক্টে যে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। যদি এই অংশটা পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে ইনডিরেক্টে যে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। যদি এই অংশটা পাস্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে পরিবর্তন হয়ে ইনডিরেক্টে কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি এই অংশটা পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না। এই অংশটা যদি ফিউচার টেন্সে থাকে অর্থাৎ শ্যাল উইল থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে ফিউচার ইন দ্য পাস্ট অর্থাৎ শ্যাল শুড হবে এবং উড হবে। তো আমি এখানে একটা সেন্টেন্স অর্থাৎ এক্সাম্পল লিখে রেখেছি তোমাদের বোঝানোর জন্য টেন্স পরিবর্তনের। যেমন হি সেড আই নো হিম, এইটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমি প্রথমেই বলেছি পরিবর্তনটা হবে কিন্তু রিপোর্টেড স্পিচে। তো এটাকে যদি আমরা পরিবর্তন করি তাহলে কি হবে? সেড। একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি, যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আসবো তখন প্রথমে কি করব? রিপোর্টিং ভার্বটা বসিয়ে দিব, এরপরে কি করব? আমরা একটা দ্যাট লিঙ্কার আনবো।
এরপরে কি করব, এই যে কমাটা আছে এবং ইনভার্টেড কমাটা আছে সেটাকে কিন্তু তুলে দিতে হবে। এরপরে আছে কি আই নো হিম, তো এইটুকুর যেহেতু চেঞ্জ করব আই। এখন আমি তোমাদেরকে পার্সন চেঞ্জটা শিখাইনি, তারপর আমি একটু এক্সাম্পলটা করে দেখাই। আই যদি থাকে রিপোর্টেড, কি বললাম, চেঞ্জটা হয় কিন্তু রিপোর্টেড স্পিচের। তো রিপোর্টেড স্পিচের যদি ফার্স্ট পারসন থাকে, সেটা ফার্স্ট পারসন সবসময় ফলো করে সাবজেক্টকে। এখানে সাবজেক্ট কি আছে, হি আছে। হি সেড দ্যাট হি, আই যেহেতু সাবজেক্ট অনুযায়ী সাবজেক্টিভ ভাবে আছে এবং আই সবসময় কি ফার্স্ট পারসন সবসময় ফলো করে সাবজেক্টকে। সাবজেক্ট কি আছে, হি। ওকে, এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, টেন্স পরিবর্তন, এটা কোন টেন্সে আছে, এটা আছে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে ইনডিরেক্টে কি হয়, পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে নো এর ফার্স্ট কি, নিউ। এরপরে থার্ড পারসন থাকলে কোনো চেঞ্জ হয় না। হি সেড দ্যাট হি নিউ হিম, সে বলল যে সে তাকে চেনে। তো আমরা নিশ্চয় টেন্স পরিবর্তনটা বুঝতে পেরেছি, অর্থাৎ এখানে যদি প্রেজেন্ট থাকে ইনডিরেক্টে পাস্ট হবে। এখন আমরা জেনে নেব পার্সন পরিবর্তন। যদিও আগের এক্সাম্পলটা থেকে আমরা একটুখানি জেনে নিয়েছি, তো এখন একটু একদম ডিটেলে জেনে নেব যে ডিরেক্ট এবং ইনডিরেক্ট স্পিচে কিভাবে পার্সনের পরিবর্তন হয়। যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে চেঞ্জ করব, তখন রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। এবং রিপোর্টেড স্পিচের যদি থার্ড পারসন থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না। ন্যারেশন চেঞ্জ করতে যে বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন, সেখানে কিন্তু 6টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট ছিল সাবজেক্ট, অবজেক্ট এবং পজিটিভ সম্পর্কে জানা। যেহেতু আমি পার্সন পরিবর্তনটা সম্পর্কে এখানে লিখেছি, তো আমি সাবজেক্ট, অবজেক্ট এবং পজিটিভ সম্পর্কে এখানে একটু ধারণা দিয়ে দিই। যেমন আই, ফার্স্ট পারসনের সাবজেক্টিভ রূপ হচ্ছে আই, অবজেক্টিভ হচ্ছে মি এবং পজিটিভ হচ্ছে মাইন। সেকেন্ড পারসনের সাবজেক্টিভ রূপ ইউ, অবজেক্টিভ ইউ, পজিটিভ হচ্ছে ইউর। থার্ড পারসনের সাবজেক্টিভ হি অর শি, অবজেক্টিভ হিম অর হার, অর্থাৎ হি থাকলে হিম, শি থাকলে হার। আর পজিটিভ থাকলে পজিটিভ হলে হবে হিজ। ওকে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমরা যদি একটা এক্সাম্পল এখানে করি, তাহলে কিন্তু আমাদের টেন্স পরিবর্তনটাও আরেকবার একটু মানে মনে করা হবে এবং পার্সন চেঞ্জটাও কিন্তু আরেকবার ঝালিয়ে যাবে। He said to me, you are ill. এটা কি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আগে যে এক্সাম্পলগুলো দেখিয়েছিলাম, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পরে ভার্ব ছিল, কোনো অবজেক্ট ছিল না। তো সেক্ষেত্রে কি করতে হবে, যদি রিপোর্টিং ভার্বে সাবজেক্টের পরে শুধুই ভার্ব থাকে তাহলে হি সেইডটা সেইডই থেকে যাবে। বাট যদি রিপোর্টিং ভার্বের পরে একটা অবজেক্ট থাকে, সেক্ষেত্রে টোল্ড করতে হবে। কি করতে হবে, টোল্ড করতে হবে। সেটা কিন্তু শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। যখন সেন্টেন্সের পরিবর্তনগুলো দেখাবো তখন কিন্তু আমি ডিটেইলে জানাবো। তো এটা কি আছে, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। তো হি সেড টু মি, ভার্বের পরে কিন্তু একটা অবজেক্ট আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেইডটাকে পরিবর্তন করে টোল্ড করব। হি টোল্ড, যেহেতু অবজেক্ট আছে সেটাকে পরিবর্তন করে কি করেছি, টোল্ড করেছি। হি টোল্ড মি, তখন টুটা কিন্তু বাদ যাবে। তারপরে কি করব, লিঙ্কিং ওয়ার্ড আনবো, দ্যাট। হি টোল্ড মি দ্যাট। এবার কি করব, ইউটা কাকে ফলো করবে, ইউটা কিন্তু অবজেক্টকে ফলো করবে। অবজেক্ট কি আছে এখানে, মি আছে। তো ইউটা কোন হিসেবে আছে, সাবজেক্ট হিসেবে আছে। তো আমাদের এই যে মিটা কি, মি কিন্তু অবজেক্টিভ আছে, কিন্তু এই মি এর সাবজেক্টিভ রূপ আমাকে দিতে হবে। হি টোল্ড মি দ্যাট আই, হি টোল্ড মি দ্যাট আই। এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো এটাকে চেঞ্জ করলে কি হবে, আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। আই এর পরে কি হয়, পাস্টে আই ওয়াজ, তারপরে অবজেক্টটা বসিয়ে দিব।
হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ ইল, সে আমাকে বললো যে আমি অসুস্থ। ওকে, আর পুরো সেন্টেন্সটা তখন একটা সেন্টেন্স হয়ে যাবে, মাঝখানের কমাটা বাদ যাবে এবং ইনভার্টেড কমাটাও বাদ যাবে। নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি পারসন সেন্সটা। যখন প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে, প্রত্যেকটা সেন্টেন্সের গঠন ধরে ধরে, অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি ধরে ধরে আমরা এক্সাম্পলগুলো করব, তখন আরো ভালোভাবে নিশ্চয়ই বুঝে যাব। এখানে কিন্তু দেখো আমি তোমাদের পজিটিভ এবং সাবজেক্টিভ অবজেক্টিভটাও কিন্তু বুঝিয়ে দিয়েছি। এই পরিবর্তনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ইউটা কাকে ফলো করে? অবজেক্টকে। বাট ইউ এখানে আছে সাবজেক্ট হিসেবে, তাই মি এর অবজেক্টিভ হিসেবে থাকলেও এটাকে সাবজেক্টিভ হিসেবে এখানে পরিবর্তন করেছি। ওকে ওকে, এবারে আমরা লাস্ট পয়েন্টটা দেখব, অর্থাৎ অ্যাডভার্বিয়াল চেঞ্জগুলো দেখব। এটাও কিন্তু সো মাচ ইম্পর্টেন্ট ফর চেঞ্জিং ন্যারেশন। ওকে, এখন জেনে নেব ডিরেক্ট স্পিচের অ্যাডভার্বিয়ালগুলো ইনডিরেক্ট স্পিচে কিভাবে পরিবর্তন হয়। যদি ডিরেক্ট স্পিচে নাও থাকে, ইনডিরেক্টে দেন হয়। এগো থাকলে বিফোর হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, টুনাইট থাকলে দ্যাট নাইট হয়, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হয়, স্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট হয়, হেয়ার থাকলে দেয়ার হয়, হেন্স থাকলে দেঞ্জ হয়, দিস থাকলে দ্যাট হয়, দিস প্লুরাল থাকলে দোজ হয়, দাস থাকলে দ্যাট হয়ে হয়, দাস থাকলে সো হয়, কাম থাকলে গো হয়। এই চেঞ্জগুলো কিন্তু কোনো ফর্মুলা নেই, এগুলো একদম মুখস্থ করে মাথার মধ্যে গেঁথে রাখতে হবে। তো আমি একটা এক্সাম্পল লিখে রেখেছি এই পরিবর্তনটা দেখানোর জন্য। দেখো, হি সেড টু মি, তাহলে এটাকে কি করব? হি টোল্ড মি। যেহেতু সেড টুর পরে কিন্তু কি আছে? একটা অবজেক্ট আছে, তাহলে কি হবে? হি টোল্ড মি, তারপরে কি আনবো? একটা লিঙ্কিং দ্যাট আনবো, হি টোল্ড মি দ্যাট। এরপরে কি আছে? প্রথমেই নাওটাকে পরিবর্তন করব না, নাও আই এম রাইটিং আ লেটার, আইটাকে চেঞ্জ করব। আই কাকে ফলো করে? সাবজেক্টকে ফলো করে। সাবজেক্ট কে আছে? হি আছে। তাহলে কি করব? এবং আইটা যেহেতু সাবজেক্টিভ রূপে আছে, তাহলে হিটাকে কিন্তু সাবজেক্টিভই রাখবো, হি। এবার টেন্স পরিবর্তনটা করব। কোন টেন্সে আছে? আছে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে কি করতে হবে? পাস্ট কন্টিনিউয়াসে করতে হবে। পাস্ট কন্টিনিউয়াসে করতে হলে কি করতে হবে? সাবজেক্টের পরে একটা ওয়াজ বা ওয়্যার আনতে হবে। হি ওয়াজ রাইটিং এ লেটার, নাও থাকলে কি করতে হবে? দেন। He told me that he was writing a letter then. দেনটাকে কেন পরে আনলাম? বাক্যটা একটু শ্রুতি মধুর করার জন্য। তাহলে আমরা অ্যাডভার্বিয়াল চেঞ্জটা নিশ্চয়ই বুঝতে পেরেছি, এবং প্রত্যেকটা এক্সাম্পল যদি আমরা একটু খেয়াল করি, নিশ্চয়ই প্রত্যেকটা চেঞ্জও আমরা বুঝতে পেরেছি। তো এই ছিল আজকের ক্লাস। এটা মূলত একদম বেসিক ক্লাস ছিল। যারা ন্যারেশনকে একদমই ভয় পাও তাদের জন্য আমি চেষ্টা করেছি খুব সহজভাবে বেসিক জিনিসগুলোকে উপস্থাপন করার জন্য। এর পরবর্তী ক্লাসগুলোতে পর্যায়ক্রমে প্রত্যেকটা সেন্টেন্স, অর্থাৎ যে 5 প্রকার সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে পরিবর্তন করাবো, এবং এট লাস্ট আমি কি করব? প্যাসেজ ন্যারেশন করব। কারণ তুমি যদি বেসিক সেন্সটা ভালো করে জানো, যদি সেন্টেন্স ন্যারেশনটা খুব ভালো করে বুঝতে পারো, প্যাসেজ ন্যারেশন তোমার জন্য কোনো ব্যাপারই হবে না। তো যারা একদমই দুর্বল, ন্যারেশন দেখে একদমই ভয় পাও, তারা এই ন্যারেশনের সিরিজগুলো দেখো। আর তুমি যদি মনে করো এই ভিডিওটা তোমার জন্য খুবই উপকার হচ্ছে, প্লিজ এটাকে শেয়ার করো বন্ধুদের মাঝে, তারাও যেন উপকৃত হয়। তো দেখা হবে আগামী ক্লাসে ন্যারেশনের অন্য সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, বাই বাই।